নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। জহর সরকারের বিলম্বিত বোধোদয় হলো। তার একবার বোধোদয় হয়েছিল যখন পার্থর বান্ধবী অর্পিতার বাড়ি থেকে নগদ 50 কোটি টাকা উদ্ধার হয়েছিল। তখন তিনি ছেড়ে দিতে চেয়েছিলেন সাংসদ পদ। বলেছিলেন বাড়ির লোকেরা, তার বন্ধু বান্ধবরা তাকে রীতিমতো টিটকিরে দিচ্ছে, তিনি কত পেয়েছেন এরকম কেউ কেউ নাকি বলছেন। কিন্তু শেষ পর্যন্ত জহর সরকার তখনকার মতো রণে ভঙ্গ দিয়েছিলেন। আসলে জহর সরকার এই যে নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন হয়েছিল না 2021-এর বিধানসভা নির্বাচনের আগে, তার অন্যতম কুশীলব ছিলেন। তাই এই নো ভোট টু বিজেপি ক্যাম্পেইনে যারা ছিলেন তারা সো কল্ড পলিটিশিয়ান নয়, তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে ওই ইন্টেলেকচুয়াল, একটু তাদের বেশিরভাগের একটু লেফট লেনিং আছে, একটা লেফট কংগ্রেস ইকোসিস্টেমে তারা সব শরিক। জহর সরকারকে রাজ্যসভায় মনোনয়ন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন এই ক্যাম্পেইন যারা করেছিলেন তাদের প্রতি। এই ক্যাম্পেইনের একটা তো সুফল মমতা পেয়েছিলেন, যারা ধরুন প্রচন্ড তৃণমূল বিরোধী কিন্তু বিজেপিকে তারা অন্তর থেকে ঘৃণা করে, তাদের সেই ঘৃণার আগুনে একটু ঘৃতা হতে দিয়েছিল এই ধরনের মানুষদের লেখা বক্তব্য। তার সুফল মানে অনেক ক্রোধ, হতাশা, রাগ, ঘৃণা নিয়েও তারা তৃণমূলকে ভোটটা দিয়েছিল যাতে বিজেপি এখানে ক্ষমতায় না আসে। মমতার সুবিধাই হয়েছিল, একটা সুইং হয়েছিল মমতার পক্ষে। তাদেরই প্রতিনিধি ছিলেন জহর সরকার, তাই জহর সরকারকে তিনি রাজ্যসভায় পাঠিয়েছিলেন। জহরবাবু 7খানা মন্ত্রকে কাজ করেছেন নিজের দীর্ঘ কর্মজীবনে। পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়নের দপ্তরের সচিব ছিলেন, বোধহয় সেন্ট্রাল গভর্নমেন্টের সংস্কৃতি সচিব ছিলেন, তারপরে প্রসার ভারতী সিইও হন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার হৃদ্য সম্পর্ক বহুদিনের। জহর সরকারের এই সিদ্ধান্তের পর মুখ্যমন্ত্রী তাকে ফোনও করেছিলেন। জহর উদ্যানের হৃদ্যতাপূর্ণ পরিবেশে ফোনে আলোচনা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত জহর সরকার তার সিদ্ধান্তে অনড়। 12ই সেপ্টেম্বর দিল্লি গিয়ে রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের হাতে তিনি পদত্যাগ পত্র তুলে দেবেন। তৃণমূলের কিছু আমচা চামচা বেলচা জহর সরকারকে কটাক্ষ করেছেন, আবার পাকা চুল দমদমের সাংসদও বলছেন উনি নাকি পকেটে পদত্যাগপত্র নিয়ে ঘোরেন, মানুষের সঙ্গে কোনো ওনার যোগ নেই। সৌগতবাবু জানা উচিত জহর সরকার তো পেশাদার রাজনীতিবিদ নন আপনার মতো। আপনি যেভাবে ভোটে যেতেন, জহর সরকারকে তো সেভাবে জেতার প্রশ্নই ওঠে না, এবং তিনি তো রাজনীতির কারবারি নন, এরা প্রথম থেকেই বলেছেন। আপনার দলনেত্রী কৃতজ্ঞতা স্বরূপ জহর সরকারকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন। আরজিকর কাণ্ড 1 মাস হয়ে গেল, এখনো বিচার হয়নি। সুপ্রিম কোর্টে দ্বিতীয় শুনানি হয়েছে, 17ই সেপ্টেম্বর আবার সিবিআই স্ট্যাটাস রিপোর্ট দেবে। রাজ্য সরকার কি এই পরিস্থিতি মোকাবিলা করতে পেরেছে? মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভ যেভাবে রাজপথে আছড়ে পড়েছে, জহরবাবু বলেছেন তার প্রায় 50 বছরের দীর্ঘ প্রশাসনিক এবং পাবলিক লাইফে থাকার সময় এই সরকারের প্রতি মানুষের এই রকম অনাস্থা তিনি কখনো দেখেননি। তিনি বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ তুলেছেন যে আক্রান্ত নিপীড়িত হলে মমতা ছুটে যেতেন, কিন্তু আশ্চর্যক্রমে দেখুন 1 মাস হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে কথা বললেন না। তিনি হতভাগিনীর বাড়িতে গিয়েছিলেন, তারপরে সাংবাদিক বৈঠক করে সন্দীপ ঘোষের সওয়াল করলেন। 28শে অগাস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে ওই চিকিৎসকদের উদ্দেশ্যে আহ্বান করলেন। তার মধ্যে একটা প্রচ্ছন্ন হুমকি ছিল বলে অনেকে মনে করেন। ব্যাপারটা ঠিক হয়নি বুঝতে পেরে পরের দিন সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী তার অবস্থান ব্যাখ্যা করলেন। তিনিও সব বলতে চাননি, তিনি জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি সহানুভূতিশীল। তিনি ফোঁস করার কথা বলেছিলেন যে বিজেপি সিপিএম এর চক্রান্ত খুলে দেওয়ার জন্য, এইসব বলে তিনি তার অবস্থান থেকে সরে এলেন, ব্যাখ্যা দিলেন, এটাও নজিরবিহীন। কিন্তু 1 মাস হয়ে গেল জুনিয়র ডাক্তাররা ধর্মঘট করছেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে, চিকিৎসকরা
এগিয়ে এসছেন, সহমর্মিতা জানিয়েছেন। তিনি একবারের জন্য আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। কেন বলেন? তিনি যদি বলতেন, তিনি যদি আশ্বস্ত করতেন ঘটনাস্থলে গিয়ে বা ডেকে পাঠিয়ে, তাহলে বোঝা যেত যে প্রশাসনের সদিচ্ছা আছে। এটাই জহরবাবু বলেছেন, যে কয়েকজন দুর্নীতিগ্রস্ত আমলা এবং কিছু ভুঁইফোর রাজনৈতিক নেতা যেভাবে বৈভবের আস্ফালন ঘটাচ্ছে, সেটা রাজ্যের মানুষ কিন্তু সহজে মেনে নিচ্ছে না। দেখুন, জহরবাবু খুব সিম্পল লিভিং, হাই থিঙ্কিং এর মানুষ। দু কামরার একটি ফ্ল্যাটে থাকেন, পুরনো একটি গাড়ি আছে, লেখাপড়া করেন, বাংলার লোকায়ত শিল্প সম্পর্কে তার বিভিন্ন প্রবন্ধ আমি পড়েছি, আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছে। তিনি অড ম্যান আউট। তিনি তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দল আসলে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, সেখানে তিনি কিভাবে বেশি দিন থাকবেন? ওনার তো যোগ দেওয়াটাই ভুল হয়েছিল। যোগ না দিলে তিনি বরঞ্চ আরো অনেক সম্মান পেতেন। তার মোদি বিরোধী অবস্থান থাকতেই পারে, তিনি অন্যভাবে তার অবস্থান ব্যক্ত করতে পারেন, মোদি সরকারের নীতির প্রতিবাদ করতে পারেন। তৃণমূল কংগ্রেসের হয়ে সংসদে গিয়ে, যেখানে সাকেত গোখেল, ডেরেক ওব্রায়ানরা ছড়ি ঘোরাচ্ছে, সেখানে কতদিন জহর সরকার থাকতে পারবেন মাথা উঁচু করে? আমাকে একজন বললেন, এই তৃণমূলের সম্পর্কে খবরাখবর রাখেন, যে জহর সরকারের ধরুন রাজ্যসভায় বক্তব্য দেওয়া হয়ে গেছে, কাজ শেষ হয়ে গেছে, তিনি বাড়ি যেতে চাইছেন, তো রাজ্যসভার দলনেতা অনুমতি দিচ্ছেন না। তো এগুলো জহর সরকারের মতো মানুষের পক্ষে মেনে নেওয়া শক্ত। এবং দেখুন, এই র্যাম্প্যান্ট করাপশন তো ওনার বিলম্বিত বোধোদয় হচ্ছেন, তখনই যদি এই পর্বটা মিটিয়ে ফেলতেন অর্পিতার বাড়ি থেকে নগদ উদ্ধারের পর, তাহলে তার সম্মান আরো বাড়ত। যাই হোক, বিলম্বিত বোধোদয় হওয়াও ভালো। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তিনি রাজনীতি ছাড়ছেন, সাংসদ পদ ছাড়ছেন, কিন্তু মোদি বিরোধী তার অবস্থান থেকে সরছেন না। এটা তার গণতান্ত্রিক অধিকার, তিনি করতেই পারেন। এখন প্রশ্ন, জহর সরকারকে যিনি তৃণমূলে সামিল করার পিছনে একটা দৌত্য করেছিলেন, সুকেন্দু শেখর রায়। তিনি 3 বারের সাংসদ, তার সাংসদ এই মেয়াদ শেষ হতে আরো 4.5 বছর বাকি আছে। তিনি বিদ্রোহী, তিনি ফরাসি বিপ্লবের তুলনা টেনেছেন, তিনি লেভিয়াথানের কথা বলেছেন, তিনি মিডল স্টাম্প ছিটকে গেছে বলেছেন সন্দীপের গ্রেপ্তারের পর। তিনি রাত দখলের ডাকে নেমেছিলেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিজের চোখের জল সামলাতে পারেননি, বলেছেন আমার রাজনৈতিক পরিচয় সরিয়ে রেখে আমি মেয়ের বাবা, নাতনির দাদু হিসাবে এই অন্যায়ের প্রতিবাদে নেমেছি। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখান থেকে সুকেন্দু শেখর রায়কে সরিয়ে দেওয়া হয়েছে। সুকেন্দু শেখর বাবু কি করবেন? তার অবস্থান কিন্তু আরজি করের ক্ষেত্রে এটা কিন্তু একটা প্রিন্সিপাল স্ট্যান্স। তাকে চিফ হুইপের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাজ্যসভার, সেটা তার ব্যক্তিগতভাবে খারাপ লাগতে পারে, কিন্তু সেটাই একমাত্র কারণ তার জন্য তিনি আরজি কর কাণ্ডের বিরুদ্ধে এভাবে খোলাখুলি পথে নামলেন। এত সরলীকৃত ব্যাখ্যার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আসলে সুকেন্দুবাবু বুঝতে পারছেন যে তৃণমূল কংগ্রেস নামক দলটির জনপ্রতিনিধি হওয়ায় একের পর এক দুর্নীতি এবং সর্বশেষ আরজি কর কাণ্ডের প্রেক্ষিতে যেসব তথ্য সামনে এসছে, তাতে কঙ্কালগুলো সব বেরিয়ে পড়েছে। তার 75 বছর বয়স হয়ে গেছে, 4র্থবার আর তিনি সংসদ সদস্য হবেন না, সেটা তিনি জানেন। তাই এখন তৃণমূল কংগ্রেসে থাকলে তৃণমূল কংগ্রেসের সমস্ত অন্যায়ের ভাগিদার তাকেও হতে হবে। এই বয়সে তিনি আর চাইছেন না, তাই একটা নৈতিক অবস্থান তিনি নিয়ে একটা বার্তা দিতে চাইছেন যে এনাফ ইজ এনাফ। দেখুন, সুকেন্দু শেখর রায় এখনো তার অবস্থান স্পষ্ট করেননি, বলেছেন যখন তিনি কিছু করবেন তখন সবাই জানতে পারবেন। শুধু কি সুকেন্দু শেখর রায়? আরো কেউ কি নেই? মন্ত্রিসভায় কি আর কেউ নেই?
যারা ভাবছেন এনাফ ইজ এনাফ, আর নয় অন্যায়, এবার বাড়ির লোকের কাছে মুখ দেখাতে পারবো না। আরজি করের হতভাগিনী তার নিজের জীবন দিয়ে আমাদের প্রত্যেককে নির্মম সত্যের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। এর থেকে আমরা পালাতে পারছি না। এখনো যারা কিছু বিবেকবান মানুষ আছেন রাজ্যের শাসক দলের মধ্যে, তারা কিন্তু সিরিয়াসলি চিন্তা ভাবনা করছেন যে আর বেশি দিন মুখ বুজে থাকা সম্ভব নয়। কি হবে? দল থেকে সাসপেন্ড করবে, ঝামেলা করবে, এর বাইরে তো কিছু হবে না। কিন্তু নিজের পরিবারের কাছে, বন্ধু বান্ধবদের কাছে, সন্তান সন্ততিদের কাছে, নাতি নাতনিদের কাছে এবং বৃহত্তর সমাজের কাছে তাদের একটা দায়বদ্ধতা তো আছে। সেই দায়বদ্ধতাটাকে মাথায় রেখে তারা কিন্তু অনেকেই জহর সরকারের পদাঙ্ক অনুসরণ করতে পারেন। তাদের নামগুলো প্রকাশ করে আমি আর বিড়ম্বনা বাড়াতে চাই না। অনেকে অনেক কথা বলছেন ঘনিষ্ঠ মহলে, সাংবাদিকদেরও বলছেন আর পারছি না। কিন্তু কবে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সেটা এখনো পরিষ্কার নয়। আর্চিকর কাণ্ডের তদন্তে যখন ব্রেক থ্রু হবে, যদি শেষ পর্যন্ত সামনে আসে যে রাজ্যের পুলিশ প্রশাসন ক্রাইম সিনের পরিবর্তনের ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা ছিল, তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা ছিল, কোনো প্রভাবশালীদের পরোক্ষ যোগসাজশ ছিল, এবং আরজি করকে কেন্দ্র করে স্বাস্থ্য ব্যবস্থা দুর্নীতির পর্দাফাঁস যদি হয়, অনেকে বলছেন এই দুর্নীতির অঙ্ক শিক্ষা খাদ্য দুর্নীতিকে ছাড়িয়ে যাবে, তখন কিন্তু জহর সরকারের পদাঙ্ক অনুসরণ করার মতো অনেক লোককে আমরা সামনে দেখব। তারা জনপ্রতিনিধি হতে পারেন, মন্ত্রিসভার সদস্য হতে পারেন, আরো অনেক নামি দামি মানুষ হতে পারেন, যারা শাসক দলের ঘনিষ্ঠ, এখন চুপ করে আছেন। কিন্তু তাদেরও তো বিবেক দংশন হয়, এখনো তাদের হয়তো হচ্ছে, কিন্তু তারা সেটাকে নানা কারণে প্রকাশ করছেন না। হয়তো ভয় পাচ্ছেন, প্রশাসনিক নিপীড়নের ভয়, শাসক দলের রক্তচক্ষুর ভয়। যখন সব ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, তখন তারাও জহর সরকারের পদাঙ্ক অনুসরণ করতে পিছপা হবেন না বলেই ওয়াকিবহাল মহল মনে করে।